নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। আজকে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে, যার নাম হচ্ছে কি ন্যারেশন চেঞ্জ। আজকে এই টপিকটা আমরা অত্যন্ত সহজ ভাষায় জানবো, অত্যন্ত সহজভাবে জানবো। তবে একটা টপিকের মধ্যে, একটা ক্লাসের মধ্যে পুরোটা যে কমপ্লিট তুমি পেয়ে যাবে তা নয়। এটা কন্টিনিউয়াসলি কয়েকটা সিরিজ তোমাদের কাছে আসবে। তোমরা প্লিজ দয়া করে প্রত্যেকটা কিন্তু দেখো, যে যেখান থেকে পাবে আমার ভিডিওটা সেখান থেকে কিন্তু কন্টিনিউ করো না। তোমরা যদি পুরোপুরিভাবে ডিটেলসে বেসটা স্ট্রং করতে চাও, একদম প্রথম থেকে দেখো। এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট। তো আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন করার আগে আমি তোমাকে কয়েকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে কি, ন্যারেশন করতে গেলে তোমাকে টেন্সের বেসিক যে রুলগুলো সেগুলো জানতে হবে। টেন্স কি সেটা জানতে হবে, তার মধ্যে যে ভাগগুলো আছে, 12খানা ভাগ, সেই ভাগগুলো তোমাকে জানতে হবে। না হলে কিন্তু একটু জটিলতার মধ্যে দিয়ে যাবে। তবে আমি আশা করব আমি যেভাবে ব্যাখ্যা করব তোমাদেরকে, তাতে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয় বলে মনে হচ্ছে, তো একটু দেখো, বা তুমি 2-3 বার দেখো ভিডিওটাকে। আর যদি তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, অবশ্যই কমেন্ট সেকশন আছে, সেখানে আমাকে কমেন্ট করো, প্রশ্ন করো, জিজ্ঞেস করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চলেছি। প্রথমে আমাদের যে টপিক, তার নাম হচ্ছে কি ন্যারেশন চেঞ্জ। আমাদের জানতে হবে ন্যারেশন চেঞ্জ কি। ন্যারেশন চেঞ্জ হচ্ছে কি, কোনো ব্যক্তি, আমি আমার সাধারণ ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কোনো ব্যক্তি যে উক্তিটা দিচ্ছে সেটাই হচ্ছে কি ন্যারেশন। ন্যারেশন মানে কি, যে উক্তিকে আমরা ইংরেজিতে এটাকে বলতে পারি কি স্টেটমেন্ট। ঠিক আছে, আমরা একটু লিখে কাজ করব আর পড়বো, তাতে কি হবে, সুবিধা হবে। স্টেটমেন্ট, STATEMENT, স্টেটমেন্ট। স্টেটমেন্ট কথার অর্থ কি, বাংলা যদি দেখি তাহলে এটা হবে কি মন্তব্য। তবে আরেকটা জিনিস এখানে বলে রাখি, এটা শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য নয়, এটা সমস্ত বোর্ডের জন্য, ইংলিশ মিডিয়াম বলো, বাংলা মিডিয়াম বলো, যে কোনো বোর্ডের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তোমরা যদি এটা না বুঝতে পারো, আমার বাংলা কথা যারা হিন্দি ভাষা মিডিয়ামে আছো, তারা যদি বাংলা না বুঝতে পারো, তো ইংলিশ টার্মগুলো একটু দেখে বুঝে নিও। ঠিক আছে? তো স্টেটমেন্ট কথার অর্থ কি, মন্তব্য। কোনো ব্যক্তি যে মন্তব্যটা করেছে সেটা হচ্ছে কি আমার ন্যারেশন। এবারে চেঞ্জ মানে কি, চেঞ্জ মানে হচ্ছে কি অল্টারেশন। মানে কি, আমি কোনো কিছু পরিবর্তন করছি। অল্টারেশন মানে কি পরিবর্তন করা। ঠিক আছে? অল্টারেশন মানে কি পরিবর্তন। এর বাংলা যদি আমি বলতে চাই তাহলে কি বলবো, পরিবর্তন। ঠিক আছে? ন্যারেশন চেঞ্জ কথার অর্থ হচ্ছে কি মন্তব্যের পরিবর্তন করছি আমি। বাংলাটা বুঝতে পারলাম, মন্তব্যের পরিবর্তন। এই মন্তব্যটা, যেমন ধরো আমি সোজাসুজি যদি বলতে চাই, আমি যে কথাটা আমি বলছি সেটা যদি তুমি কোটেশনের মাধ্যমে ব্যাখ্যা করে দাও, সেটাই হচ্ছে আমার ন্যারেশন। ঠিক আছে? এটাকে ব্যাখ্যা করার দুটো উপায় আছে, দুটো পথ আছে, পন্থা আছে। সেই দুটো পথ কি আমরা দেখব। দুটো পথ, আমরা দেখি ওয়ে মানে কি পন্থা বা পথ। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কি ডিরেক্ট আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট। ডিরেক্ট মানে কি সেটা বুঝবো, আর ইনডিরেক্ট মানে কি সেটা আমরা দেখবো। ডিরেক্ট আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট। প্রথমে আমরা লিখি ডিরেক্ট স্পিচ, SPEECH, স্পিচ। আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট। ঠিক আছে? ইনডিরেক্ট স্পিচ, SPEECH। দুটোই আমরা জানবো, কারণ কি এই দুটোর উপরে বেস করেই আমাদের ন্যারেশন কিন্তু গঠিত হয়েছে। ঠিক আছে? তো ডিরেক্ট স্পিচ কি? ডিরেক্ট স্পিচ হচ্ছে যখন বক্তা কোনো কিছু আমাদেরকে বলছে, সেটাকে কোনো পরিবর্তন না করে আমরা যদি হুবহু সেটাকে বলে দিই, সেটা হচ্ছে কি কোটেশন ব্যবহার করে যদি বলে দিই, সেটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ তাহলে কি আমরা বলতে পারি, যখন বক্তার মন্তব্য কোনো পরিবর্তন না করে ব্যবহার করে থাকি, তখন তাকে ডিরেক্ট স্পিচ বলে।
বলতে পারলাম যখন কারোর মন্তব্য আমরা কোনো পরিবর্তন না করে বলে দিই সেটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট স্পিচ। তাহলে ইনডিরেক্টটা কি? ইনডিরেক্টটাও সেম জিনিস কিন্তু একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে কি যখন যখন বক্তার মন্তব্য আমরা পরিবর্তন করে ব্যবহার করি তখন তাকে ইনডিরেক্ট স্পিচ বলে। বুঝতে পারলাম? তাহলে এখানে বক্তা যেটা বলেছিল সেটা আমি সেইভাবেই রেখে দিয়েছি, কোনো পরিবর্তন করিনি। সেটা হচ্ছে ডিরেক্ট মানে কি আমি নিচ্ছি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডিরেক্ট, ঠিক আছে। কিন্তু ইনডিরেক্ট মানে কি, দেখো আমরা যদি মনে না রাখতে থাকে তাহলে আমরা এইভাবে এটাকে অ্যাড করতে পারি। ডিরেক্টের মধ্যে আমি ইন ঢুকাচ্ছি, মানে কি ডিরেক্ট কিছু ছিল তার মধ্যে আমি জল মেশাচ্ছি, ঠিক আছে, বলতে গেলে এটা। তাহলে ইনডিরেক্ট স্পিচ ওটাকে আমরা কি করছি, পরিবর্তন করছি। তারপরে যে পয়েন্টটা আসতে পারে সেটা হচ্ছে কি, আমরা বলতে পারি এখানে আমরা কোটেশন ব্যবহার করি, ঠিক আছে, ইনভার্টেড কমা আমরা বলতে পারি কি ইনভার্টেড কমা ব্যবহার এখানে ব্যবহার করি। কিন্তু এখানে কিন্তু আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি না, ইনভার্টেড কমা তুলে দিই। কার মাধ্যমে? একটা কনজাংশন ব্যবহার করি। কনজাংশন মানে কি, যে দুটো বাক্যকে জুড়ে দিচ্ছে, সেই কনজাংশন ব্যবহার করে আমরা এখানে কি করি, সব এই দুটো বাক্যকে আমরা জুড়ে দিচ্ছি, ঠিক আছে, পার্টস অফ দুটো বাক্যের অংশকে আমরা জুড়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কোটেশন তুলে দিয়ে কনজাংশনের দ্বারা আমরা কি করি, জুড়ে দিই। কনজাংশনের দ্বারা দুটি বাক্যের অংশকে জুড়ে দেই, ঠিক আছে, অংশকে আমরা কি করি, জুড়ে দিই। আর একটা মেন পয়েন্ট যেটা আছে কি, দেখো ডিরেক্ট স্পিচে যেটা আছে সেখানে যে অর্থ আছে, বাক্যে কিন্তু অর্থ পরিবর্তন করতে পারবো না, বরঞ্চ আমরা স্ট্রাকচারটা পরিবর্তন করতে পারি। যদি আমি ধরো একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে পারবো। এক্সাম্পলটা হচ্ছে কি, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, বললাম আই এম আ গুড বয়, আমি ভালো ছেলে। আই এম আ গুড বয়, আমি একটা ভালো ছেলে। এটাকে আমি বলছি আরেকটা ভাবে, সেটা হচ্ছে কি আই অ্যাম নট আ গুড বয়। তার মানে কি দুটো লাইনের অর্থ কি পরিবর্তন হয়েছে? না ভাই, কোনো লাইনের অর্থের কিন্তু পরিবর্তন হয়নি। আই অ্যাম আ গুড বয়, আমি হই ভালো ছেলে। আই অ্যাম নট আ গুড বয়, আমি খারাপ ছেলে নই। তার মানে কি আমি ভালো ছেলে। তার মানে আমি দেখতে পাচ্ছি এটা কিসে আছে, এটা পজিটিভে আছে, আর এটা কি আছে, এটা আছে নেগেটিভ, ঠিক আছে। তার মানে কি বলতে চাইছি আমি এখানটায় আমি এটা বলতে চাইছি যে এর কিন্তু বাক্যের গঠনের পরিবর্তন হচ্ছে, অর্থ কিন্তু একই আছে। আমি ভালো ছেলে নই মানে আমি খারাপ ছেলে নই, মানে কি আমি ভালো ছেলে, আর প্রথমে ডিরেক্ট বলে দিয়েছে যে আই অ্যাম গুড বয়, আমি ভালো ছেলে। এটাই হচ্ছে মেন পার্থক্য। তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি, এর পরে লিখলে তোমরা দেখতে পাবে না, তাই আমি এখানটা লিখছি। তোমরা যদি কেউ আমার এই জিনিসগুলো নোট করো, আমি বলবো অবশ্যই নোট করে রাখো, তোমাদের ইন ফিউচারে কাজে লাগবে। তো তোমরা এর নিচে, এই পয়েন্টের নিচে আমরা তৃতীয় পয়েন্ট বলে অ্যাড করব। কি বলে অ্যাড করতে পারি, আমরা এখানে বলতে পারি যে এর গঠনের এর অর্থের কোনো পরিবর্তন হয় না, হয় কার গঠনের। তাহলে এর পরিবর্তনের আমরা এইভাবে লিখতে পারি, পরিবর্তনের সময় অর্থের কোনো পরিবর্তন হয় না, শুধু গঠনের পরিবর্তন হয়,
ঠিক আছে, এটা বুঝতে পারছেন? তাহলে আমরা আরেকবার একটু রিক্যাপ করে নিই সোজাসুজি। প্রথমে আমি কি বললাম, ন্যারেশন। ন্যারেশন মানে কি? উক্তি। কোনো ব্যক্তি যেটা বলেছে সেটা হচ্ছে কি উক্তি। সেটাকে আমরা যখন পরিবর্তন করি তখন তাকে বলা হয় কি ন্যারেশন চেঞ্জ। এই ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাকে দুটো পন্থা অবলম্বন করতে হয়, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ মানে কি? বক্তা যেটা সোজাসুজি বলে দিয়েছে, কোনো পরিবর্তন করেনি, সেটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। কিন্তু ইনডিরেক্ট কি? যখন বক্তার বলার কথাটাকে আমরা পরিবর্তন করছি সেটাকে বলছে কি ইনডিরেক্ট স্পিচ। এখানে কি হয়, আমরা এখানে ইনভার্টেড কমা ব্যবহার করি না, ইনভার্টেড কমা এখানে ব্যবহার করি না, আমরা ইনভার্টেড কমা এখানে তুলে দিই। আর এই তোলার জন্য আমাকে একটা কনজাংশন যুক্ত হয়, সেই কনজাংশনটা হতে পারে দ্যাট, ইফ, ওয়েদার, এরকম। ঠিক আছে, আর একটা জিনিস কি, এখানটায় ইনডিরেক্ট স্পিচে কিন্তু বাক্যের গঠনের পরিবর্তন হয়, অর্থের কিন্তু পরিবর্তন হয় না, যেটা আমরা একটু আগে দেখতে পেলাম। ঠিক আছে, এরপরে আমরা যেতে চলেছি একটা এক্সাম্পলে। আসলে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ কি সেটা আমরা দেখব। তবে এখানে কিন্তু আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে দিচ্ছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করে দিচ্ছি। তার মানে এই নয় যে আমি পুরো লাভ দিয়ে চলে গেলাম, আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাইছি এদের স্ট্রাকচারটা কেমন হয়। ঠিক আছে, তারপরে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু আগাবো। ঠিক আছে, এটা আমি একটু ক্লিয়ার করি, তারপরে আমি কন্টিনিউ করছি। যদি আমি এর একটা উদাহরণ দিতে চাই তাহলে আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে, প্রথম ডিরেক্ট স্পিচের একটা এক্সাম্পল দিচ্ছি, ডিএস বলে দিচ্ছি, হ্যাঁ শর্ট ফর্ম ডিএস এর একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এরকম ভাবে বলতে পারি, হি সেজ কমা উদ্ধকমা বলেছিলাম কোটেশনের মধ্যে থাকবে। হি সেজ, সে বলেছে, আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। এটাকে আমাকে চেঞ্জ করতে হবে কিসে? ইনডিরেক্ট স্পিচে। ইনডিরেক্ট স্পিচে আমরা পরিবর্তন করব। এখানে পরিবর্তন করছি মানে কি, আমরা কিন্তু সমস্ত কিছু শিখবো, জাস্ট আমি তোমাদেরকে স্ট্রাকচারটা দেখাতে চাইছি। হি যেমন আছে তেমনি আছে, বসিয়ে দাও হি, এই হচ্ছে কি স্পিকার। হি সেজ যেমন আছে তেমনি বসিয়ে দাও। অনেক জায়গায় দেখবে টেলস আছে, টোল্ড আছে, উইল টেল আছে। এগুলো কেন হচ্ছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তারপরে যেটা আছে আমি বললাম কি কোটেশন, এই উদ্ধকমা তোলার জন্য আমাকে একটা কনজাংশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কি দ্যাট। সবসময় যে দ্যাট হবে তাও নয়, তবে দ্যাট এক্ষেত্রে কি হবে, দ্যাট হি সেজ দ্যাট। এবারে দেখো আই বলেছিলাম, আইটা কাকে বুঝিয়েছে? হি কে। তার জন্য আমরা এখানে কিন্তু আই আর ব্যবহার করতে পারবো না, আমরা বলতে পারি কি হি। ঠিক আছে, এইবারে মেন জিনিস যেটা আছে সেটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব আমরা এইভাবে লিখতে পারি, মেন ভার্ব কিসে আছে? ভার্বের ফার্স্ট ফর্ম। আর এই ভার্বের ফার্স্ট ফর্মের জন্য এই অ্যামটাকে আমরাও কনভার্ট করতে পারি ভার্বের ফার্স্ট ফর্মে। এটা অলরেডি ভার্বের ফার্স্ট ফর্মে আছে, এটাকে আর কোনো চেঞ্জ করার দরকার নেই। এইবারে দেখো আয়ের সঙ্গে যেহেতু অ্যাম বসে, সেজন্য অ্যাম বসেছে, তাহলে হির সঙ্গে কি বসবে? হির সঙ্গে বসবে কি ইজ। ঠিক আছে, হির সঙ্গে কি বসে? ইজ। তাহলে হি সেজ দ্যাট হি ইজ বিজি। ঠিক আছে, কোটেশন আর লিখতে হবে না, ফুল স্টপ দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর এটা হচ্ছে কি আমার ইনডিরেক্ট স্পিচ। বোঝাতে পারলাম? এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ যেহেতু করলাম, আমরা তার মানে এর থেকে বুঝতে পারছি সেন্টেন্সে যেমন আমরা করেছিলাম না, সাবজেক্ট, মেন ভার্ব, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট, তো এক্ষেত্রেও এর স্ট্রাকচারটা কেমন হয় সেটা আমরা দেখব। তো সেটাকে আমরা কন্টিনিউ করব। এরপর যে পোর্শনটা সেটা হচ্ছে কি, আমরা এরকম ভাবে পয়েন্ট করে লিখতে পারি স্ট্রাকচার, এর গঠনটা কেমন, স্ট্রাকচার, এর পার্টস গুলো আমাকে জানতে হবে। ঠিক আছে, এর পার্টস মানে কি, এটা আমরা লিখতে পারি কি পার্টস, PARTS, এর বিভিন্ন পার্টস। আমরা যেমন বডি পার্ট শিখেছিলাম ছোটবেলায়, তেমনি এর কি কি পার্ট আছে সেটাকে আমরা দেখব। তো তার আগে আমাকে একটা এক্সাম্পল নিতে হবে সেই পার্ট বোঝানোর জন্য। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি কি, পূজা said to me, উদ্ধকমা, you are handsome। কোটেশন শেষ,
ফুল স্টপ। আরেকটা জিনিস যেটা আমার ছেলেমেয়েরা জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি, এই যে ফুল স্টপ, এই ফুল স্টপটা কি কোটেশনের বাইরে হবে না কোটেশনের ভিতরে? অবশ্যই ভাই, আমরা যদি কোশ্চেন মার্ক দিই, ফুল স্টপ দিই, এক্সক্লেমেটরি চিহ্ন দিই, যে কোনো পাংচুয়েশন ব্যবহার করি আর কোটেশন ব্যবহার করি, অবশ্যই এটা অবশ্যই তার পরে হবে, ঠিক আছে? এটাকে নিয়ে কোটেশন, ঠিক আছে? তো এটাকে আমরা দেখব যে কোনটা কি পার্ট আছে সেটা আমরা দেখব। পূজা বলেছিল আমাকে আমি দেখতে ভালো, আই এম হ্যান্ডসাম, আমি ভালো, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি কি, পূজা হচ্ছে কি স্পিকার, SPEAKER, পূজা হচ্ছে কি আমার স্পিকার হলো। তারপরে যে আছে সেইজ টু, এটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব, এর নাম হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? এরপরে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে কি মি, যাকে বলেছিল সে, তার কথা বলছি। মিটা হচ্ছে কি লিসেনার, আমরা এখানটা লিখি LISTENER, লিসেনার। তাহলে প্রথম পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। প্রথম পার্টটা কমপ্লিট হয়ে গেছে, যেটা হচ্ছে কি ফার্স্টে যে আছে সে হচ্ছে কি স্পিকার, তারপরে যে আছে সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, তারপরে যাকে বলেছে সে হচ্ছে কি যে শুনলো, তার মানে কি আমি কথাটা শুনলাম, তো তার জন্য আমি হয়ে গেছি কি লিসেনার। এরপরে যেটা পড়ে আছে, তার আগে যাওয়ার আগে এটা আমাকে বলতে হবে, এই যে কোটেশন এই ব্যবহার হয়েছে, এটাকে কি বলে? এটাকে বলা হয় ইনভার্টেড কমা, ঠিক আছে? ইনভার্টেড কমা হয়ে গেছে কমপ্লিট। এরপরে যেটা পড়ে রয়েছে এই যে অংশটা, এটাকে বলা হয়, এই অংশটা এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, SPEECH। এবারে বিশেষ করে আমাকে এই জিনিসটার উপরে ফোকাস করতে হবে, যার জন্য আমরা এটার একটা নাম দিয়ে দিই। এই নামটা হচ্ছে কি রিপোর্টেড ভার্ব। এই বন্ধু ক্লিয়ার হলো? তাহলে আমি প্রথমে কি বললাম যে স্ট্রাকচারটা সেটা কি, প্রথমে কে থাকে? প্রথমে থাকে স্পিকার, তারপরে থাকে কি রিপোর্টিং ভার্ব, তারপরে থাকে কি লিসেনার। লিসেনার কিন্তু সব জায়গায় থাকে না। কোটেশন এটা কিন্তু সব জায়গায় ম্যান্ডেটরি নয়, এটা ম্যান্ডেটরি নয়, কিন্তু বাদ বাকি যা পড়ে আছে সব কিন্তু ম্যান্ডেটরি। এটা থাকে, অনেক জায়গায় থাকে, আবার অনেক জায়গায় থাকে না। এইবারে এরপরেই বেস করে কিন্তু খেলা, এরপরেই বেস করে আমাদেরকে শিখতে হবে। তো এটা কিন্তু মেন ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটাকে আমরা ইগনোর করতে পারবো না, ঠিক আছে? এবারে তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচের মধ্যে যেটা পড়ে আছে মেন যে জিনিসটা লাগবে আমাদের, সেটা হচ্ছে কি রিপোর্টেড ভার্ব। এই পর্যন্ত আমরা এখানে স্ট্রাকচারটা কমপ্লিট করে ফেললাম, এরপরে আমরা আগাবো। এরপরে আমরা জানবো কি কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কাজ করা শিখবো, ন্যারেশন চেঞ্জ কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে কাজ করা শিখবো সেটা দেখবো। তো তার আগে জানার আগে আমাকে আরেকটু দেখাতে হবে যে সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে নেচারের বেসিসে আর একটা হচ্ছে কি স্ট্রাকচারের বেসিসে। একটা হচ্ছে কি নেচারের বেসিসে আর একটা হচ্ছে কি স্ট্রাকচারের বেসিসে। স্ট্রাকচার আমার স্ট্রাকচারটা লাগবে না এখানে, কেন লাগবে কি নেচারের বেসিসে কোন কোন সেন্টেন্সের কাজ করা শিখবো সেগুলো একটু দেখে নিই। একটা হচ্ছে প্রথমে আছে কি অ্যাসার্টিভ, ASSERTIVE অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে রয়েছে আমার ইন্টারোগেটিভ, তারপরে আছে কি আমার অপটেটিভ, তারপরে আছে আমার ইম্পেরেটিভ, তারপরে আছে আমার এক্সক্লেমেটরি, ঠিক আছে? তারপরে কি আছে আমার এক্সক্লেমেটরি। এটা এই প্রত্যেকটা সেন্টেন্সের কি কি ভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করতে হয় সেগুলো ডিটেলসে শিখবো ওয়ান বাই ওয়ান করে, ঠিক আছে? প্রথমে যে টপিকটা থাকবে সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ, যেটা আমরা পরের ক্লাস থেকে শুরু করব। আজকে আমরা ফার্দার এগোবো না, আমরা আজকে জেনে নিলাম কোনগুলো কাজ হবে, তারপরের দিন থেকে আমরা পরের ক্লাসটা শুরু করব। তো অ্যাসার্টিভ প্রথমে যে টপিকটা থাকবে সেটা।
তবে সেটা এই ক্লাসটা শেষ করার আগে আমরা একটু জেনে নিই যে অ্যাসার্টিভ বলতে কি বোঝায়। অ্যাসার্টিভ কথার অর্থ হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। কি সিম্পল সেন্টেন্স। যেমন একটা সিম্পল সেন্টেন্সে থাকে কি সাবজেক্ট, তারপরে থাকে মেন ভার্ব, তারপরে যেমন অবজেক্ট থাকে তেমনি এর স্ট্রাকচারটাও এরকম। ইন্টারোগেটিভ বলতে কি বোঝায় কোশ্চেন বোঝায় কোশ্চেন। এটাকে তুমি কিভাবে চিনবে, এর শেষে থাকবে কি কোশ্চেন মার্ক। তারপরে কি আছে অপটেটিভ আমি আমার ছেলে মেয়েদের যেভাবে বুঝিয়েছি সেটা হচ্ছে কি ও ফর আমরা কেক কাটি না জন্মদিনে, যখন জন্মদিন হয় সেই সময় কি করি কেক কাটি, কেকটা দেখতে কেমন গোল না, সেই গোল মানে কি কেক, আর কেক মানে কি উইশ করা বোঝাবে, ঠিক আছে উইশ করা বোঝাবে, ব্লেসিং বোঝাবে, সেগুলোর ক্ষেত্রে কি হয় অপটেটিভ। তারপরে ইম্পেরেটিভ, এগুলোর ক্ষেত্রে মূলত মে বলে একটা কিওয়ার্ড হয়। এছাড়া সব সেন্টেন্সে যে মে থাকবে তাও নয়, তবে আমাকে পড়ে বুঝতে হবে ওটা কি বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে যেটা আছে ইম্পেরেটিভ মানে কি বোঝায় অর্ডার, কমান্ড, এগুলো, ঠিক আছে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, এগুলো সমস্ত কিছু ইম্পেরেটিভের মধ্যে পড়ছে। আর এক্সক্লেমেটরি বলতে কি বোঝায় সাডেন ফিলিংস, সাডেন কারোর কোনো অনুভূতি এসছে, ধরো কেউ মারা গেছে, কেউ হঠাৎ করে একটা খুশির খবর শুনলো, সেই মুহূর্তে তার মধ্যে যে সাডেন ফিলিংসটা এসছে সেই মুহূর্তে যে বাক্যটা বলে ফেললো সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি। ধরো আমি একটা পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছি, পাহাড়টাকে দেখতে খুব সুন্দর লাগলো, আমি বলে ফেললাম হাউ নাইস, তাহলে আমরা কি ওয়ার্ড ব্যবহার করলাম হাউ নাইস, তাহলে আমরা ব্যবহার করছি হাউ নাইস, তারপরে এটা এক্সক্লেমেটরি চিহ্ন। তাহলে এই সেন্টেন্স চেনা সবথেকে সহজ জিনিস হচ্ছে লাস্টে কি থাকবে একটা এক্সক্লেমেটরি চিহ্ন। তো আমরা পরের দিন থেকে শুরু করছি কি ন্যারেশন চেঞ্জের এই সেন্টেন্সের বেসিসে কাজ। আজকে এই পর্যন্ত বন্ধুরা। তবে যাওয়ার আগে, শেষ করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে কি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমি চাই আমার এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই বোন যারা আছে তারাও যেন এই ভিডিওটা পেয়ে যায়, তারা যেন সাহায্য পায়, ঠিক আছে। এই বলে আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করছি।